আমরা কথা বলবো ইলেকশনস অ্যান্ড ইমিগ্রেশন। রাইট, আপনারা সঠিক শুনেছেন, ইলেকশনস তার মানে বেশ কিছু ইলেকশন নিয়ে কথা বলবো। আসলে বেশ কিছু না, দুটি ইলেকশন নিয়ে কথা বলবো। এক, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একাদশ জাতীয় নির্বাচন এবং কানাডাতে আসন্ন নির্বাচন নিয়ে, যেটা কিনা 43তম কানাডার জাতীয় নির্বাচন ঘটতে যাচ্ছে আগামী সম্ভবত 21শে অক্টোবর 2019। ঠিক আছে, এই দুইটা ইলেকশনের সাথে বোধহয় আমাদের ইমিগ্রেশনের কিছুটা রিলেশন এখানে আছে। আদারওয়াইজ ইলেকশন নিয়ে কথা বলার মতো টপিক আসলে আমাদের গ্রুপে আসার উচিত না, বা আমরা আসলে আনবও না। কিন্তু যেহেতু রাজনীতিবিদরাই একটি সরকার গঠন করে এবং আমরা ফরচুনেটলি অর আনফরচুনেটলি কোনো না কোনো সরকারের অধীনেই আমরা থাকি, সুতরাং বোধহয় আমাদের এই বিষয়ে কিছুটা কথা বলা দরকার। তাই আজকের এই আমাদের ইউটিউব সেশনটি নাম রেখেছি ইলেকশনস অ্যান্ড ইমিগ্রেশন। বাংলাদেশ নির্বাচন নিয়ে আসলে আমি খুব একটা কথা বলবো না। আমার মনে হয় আমার চেয়ে আপনারা যারা ভিউয়ার্স, আপনারা অনেক অনেক বেশি জানেন, স্পেশালি যারা বাংলাদেশে এই মতো অবস্থান করছেন। সুতরাং এই বিষয়টাতে আমি খুব বেশি দৃষ্টিপাত করতে চাই না, আলোকপাত করতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা না করলেই নয়, দয়া করে আমাকে কেউ মানে দেশদ্রোহী বা নির্বাচন বিরোধী এমন কেউ কিছু ভাববেন না, এটাই আশা করছি। একটা কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন, আমার মনে হয় আমার মতো অনেকেই এই বিষয়টা স্বীকার করে নেবেন যে আপনিও যেই বিষয়ে যেই দলকেই ভোট দেন না কেন, হয়তো আপনার আমার বা যারা ভোট দিয়েছেন তাদের ভোটে খুব বেশি কিছু পার্থক্য হয়নি। আমি বোঝাতে চাচ্ছি যে নির্বাচনের ফলাফল যা হওয়ার তাই হয়েছে, আমার আর আপনার ভোটে খুব একটা কিছু যায় আসেনি। রাইট, এর আরেকটি কিন্তু মানি আছে। এর আরেকটা মানি হচ্ছে এই, আপনি আপনার ভোটের মাধ্যমে আপনার ভবিষ্যৎ কিন্তু ডিজাইন করতে পারছেন না। আনফরচুনেটলি আপনার ভবিষ্যৎ অটোমেটিকলি ডিজাইন হচ্ছে। এখন এমত অবস্থায় আপনি বাংলাদেশে কি করে আপনার ভবিষ্যৎ গড়বেন, অথবা আদৌ গড়বেন কিনা, না গড়ে থাকলে আপনি কি প্রবাসের অন্য কোনো পন্থা ভাবছেন কিনা, সেটা বোধহয় একটু ভাবার দরকার আছে। এই কারণেই আমি বাংলাদেশের ইলেকশনের সাথে ইমিগ্রেশনের একটু সম্পর্ক করছি। কারণ যে কোনো কারণেই হোক না কেন, আপনার যদি বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থার উপরে বা ইলেকশনের উপরে যদি আপনার আস্থা না থাকে, কোনো এক কারণে থাকলে অবশ্যই খুবই ভালো, মানে সেটা আপনার জন্য ভালো আর কি। আর যদি কোনো কারণে না থাকে, অবশ্যই আপনাকে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে, যেটা কিনা ইমিগ্রেশন। এবং তার ভিতরে অনেক দেশের মধ্যে কানাডা হতে পারে একটি অন্যতম দেশ। রাইট, তো সে কারণেই আমি এই দুইটার মানে বাংলাদেশ ইলেকশন এবং ইমিগ্রেশনের ভিতরে একটা সম্পর্ক বোধহয় করতে পেরেছি, বা আমার মনে হয়েছে যে এটা সম্পর্ক আছে। আচ্ছা, আর একটা যেটা নিয়ে একটু আমি কথা বলতে চাই মূলত, সেটা হচ্ছে কানাডার ইলেকশনের সাথে কানাডার ইমিগ্রেশন। যদি আমরা কানাডা ইলেকশন নিয়ে একটু জানতে চাই, অনেকে হয়তো জানেন, তারপর আমি একটু হাইলাইট দিতে চেষ্টা করব। কানাডাতে সাধারণত প্রতি 4 বছর পর পর ইলেকশন হয়ে থাকে, যদিও তার কিছু ব্যত্যয় মাঝে মাঝে ঘটে। যেমন আমরা যদি 39তম, সামনে ইলেকশনটা হবে 43তম ইলেকশন, কিন্তু আমরা যদি 39তম থেকে একটু হিস্ট্রিটা দেখি, 39তম ইলেকশন ছিল 2006, 40তম 2008-এ, 41তম 2011-তে, 42তম 2015-তে, 43তম হতে যাচ্ছে 2019-এ। তো একটু ব্যত্যয় ঘটে থাকে, বাট তাদের নিয়ম অনুসারে এটা সাধারণত 4 বছর পর পর হয়ে থাকে। আর এতে সাধারণত 338টা সিট থাকে, এবং যিনি বা যারা মেজরিটি হিসাবে ক্ষমতাসীন দল হিসাবে নিজেদেরকে স্থান দিতে চান, তাদেরকে মিনিমাম 170টা সিট পেতে হয়, এটা এখানকার নিয়ম। আর আরেকটু যদি বলি যে প্রথম ইলেকশন হয়েছিল 1867 সালে। তো আমি সংক্ষেপে একটা কানাডার সম্পর্কে আপনাদের তথ্য দিতে চেষ্টা করলাম। আর কানাডার ইলেকশনে সাধারণত 3টা বড় দলই এখানে অংশগ্রহণ থাকে। বর্তমান ক্ষমতাসীন দল লিবারেল, তার সাথে প্রাক্তন ক্ষমতাসীন দল ছিলেন কনজারভেটিভ, এবং এনডিপি, নিউ ডেমোক্রেটিক পার্টি। তো এই 3টা দলই তারা তাদের নিজেদের মধ্যে ইলেকশন করে থাকেন, এবং এর ভিতরে যারা ওই যে বললাম 170টা বা ততোধিক আসন পেয়ে থাকেন, তারা সাধারণত ক্ষমতায় আসেন। এই হচ্ছে কানাডার একটা সংক্ষিপ্ত নির্বাচন সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য দেওয়া আর কি। আচ্ছা, এবার আসি কানাডা ইলেকশনের সাথে ইমিগ্রেশন কি সম্পর্ক হতে পারে। তো তারপরে 42তম নির্বাচন ছিল 2015-তে। সো যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে
প্রতিটা নির্বাচন যখন শেষ হয়, নতুন সরকার যখন ক্ষমতাতে আসে, তারপরেই কিন্তু মানে এই ইমিগ্রেশনের নিয়ম কানুনের উপরও একটা চেঞ্জ আসে এবং চেঞ্জটা বেশ ভালো মাত্রায় চেঞ্জ। যেমন আমরা যদি বলি 2014 পর্যন্ত কানাডা ইমিগ্রেশনটা ছিল FSW, এই সিস্টেমে চলতো, রাইট? মোস্টলি ফেডারেল স্কিল ওয়ার্কার এই প্রোগ্রাম চলতো। 2015-তে নতুন সরকার ক্ষমতা আসে এবং নতুন সরকার ক্ষমতা এসে যে সিস্টেমটা চালু করে সেটা বর্তমান সিস্টেম, এক্সপ্রেস এন্ট্রি। তো FSW এবং এক্সপ্রেস এন্ট্রির ভিতরে খুব বড় একটা পার্থক্য হচ্ছে FSWটা ছিল একটু স্লো প্রসেস, লাইক মোটামুটি 2 থেকে 3 বছর, অনেক সময় 4 বছরও লেগে যেত পুরো প্রসেসটা শেষ হতে। আর এক্সপ্রেস এন্ট্রিতে যেহেতু নামই এক্সপ্রেস, এই সিস্টেমটা অনেক কুইক করা হয়েছে। মোটামুটি কারো যদি প্রোফাইল ভালো থাকে, যদি অপটিমাম একটা প্রোফাইল থাকে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার থেকে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট পাওয়া পর্যন্ত রাফলি 6 মাস থেকে 12 মাসের একটা টাইম লাইন এখানে আছে। তার মানে সেই 3-4 বছরের টাইমটা কমে এখন 6 মাস থেকে 12 মাসে এসেছে। ডেফিনেটলি একটা খুব ভালো দিক, কিন্তু খারাপ দিকও কিন্তু আছে। সবকিছুরই প্রোজ এন্ড কনস আছে, রাইট? খারাপ দিক হচ্ছে এইটা, FSW-তে আপনার পেশা যাই হয়ে থাকুক না কেন, আইএলস, বয়স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবকিছু মিলে যদি আপনি 67 আউট অফ 100 পেতেন, আপনি একজন এলিজিবল ক্যান্ডিডেট, রাইট? কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে এসে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে প্যারামিটার ঢুকে গেছে, লাইক প্রভিনশিয়াল নমিনেশন, এনওসি কোড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে চলে আসছে, যার ফলে দেখা গিয়েছে টাইম যদিও বা কমে আসছে, কিন্তু অনেকের জন্য কিন্তু অ্যাপ্লাই করাটা চিরতরেই মানে কঠিন হয়ে গিয়েছে, কারো কারোর জন্য অসম্ভব। যেমন আমি যদি একটু হাইলাইট করতে চাই, ডক্টর, ফার্মাসিস্ট, লয়ার, কিছু কিছু ইঞ্জিনিয়ার, কিছু বলতে বোঝাতে চাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যারা আছেন, এদের জন্য কিন্তু অ্যাপ্লাই করাটা এখন অনেক টাফ হয়ে গিয়েছে, বিকজ দে নিড দ্য লাইসেন্সিং, রাইট? প্লাস অনেক ক্ষেত্রে অনেকগুলো প্রভিন্সে এই ধরনের পেশার কোনো ডিমান্ড নাই, বা থাকলেও লাইসেন্স দরকার হয় আবারও। তো এই মিলে কিন্তু এক্সপ্রেস এন্ট্রির সমস্যাও আছে, সুবিধাও আছে। সোজা কথা বোঝাতে চাচ্ছি, FSW থেকে এক্সপ্রেস এন্ট্রির একটা বেশ বড় ধরনের পার্থক্য আছে। আপনারা সেম জিনিসটা এক্সপেক্ট করতে পারেন 2019-এ যখন নতুন সরকার ক্ষমতা আসবে, শেষের দিকে বা 2020 অনওয়ার্ড, সেই ক্ষেত্রে আবার একটা চেঞ্জ আপনারা আশা করতেই পারেন এবং হওয়াটাই খুব স্বাভাবিক, বাস্তবসম্মত। সেই ক্ষেত্রে হয়তো বা হতে পারে সেই আবার তার FSW-তে ফিরে যাবে, অথবা এক্সপ্রেস এন্ট্রিটাই কন্টিনিউ করবে, অথবা দুইটার মিক্সড কিছু একটা করবে, বা কমপ্লিটলি নতুন একটা কিছু। বাট আমার বলার মেইন উদ্দেশ্য হচ্ছে, যারা এখন পর্যন্ত মনে করছেন যে হ্যাঁ কারেন্ট এক্সপ্রেস এন্ট্রি নিয়মেই আপনার প্রোফাইলটা যথেষ্ট পরিমাণ এলিজিবল বা আপনি আসলেও করতে চান, বোধহয় এখন রাইট টাইম আপনাকে এখনই আপনার প্রসেসটা শুরু করে দেওয়া। কারণ এখনো প্রায় 1 বছর সময় হাতে আছে। যিনি এখনো IELTS করেননি বা যিনি এখনো ECA করেননি, আমি মনে করি ঠিক আজকেও বা আগামীকালকেও যদি আপনি IELTS এবং ECA করতে শুরু করেন, হয়তো বা 1 বছর সময় যথেষ্ট আপনার পাসপোর্ট রিকোয়েস্ট ম্যানেজ করে ভিসা পাওয়ার জন্য, যদি সবকিছু আদর্শভাবে এগোয়। হ্যাঁ, কিছু ব্যতিক্রম তো হতেই পারে, সেটা অন্য বিষয়, আমরা ব্যতিক্রম নিয়ে কথা না বলি। আমি আইডিয়াল একটা কেসে যদি বলি, 1 বছর সময় যথেষ্ট ভালো সময়। তো আপনারা যদি আসতেই চান, তাহলে কেন সিরিয়াস হবেন না? আমি শুধু এটাই বলতে চাই যে এই যে 2টা নির্বাচন, একটা চলে গিয়েছে বাংলাদেশে আর একটা আসন্ন কানাডাতে, ডেফিনেটলি যদি একটু ভালো মতো চিন্তা করেন, অবশ্যই যদি আপনি কানাডাতে আসতেই চান বা আসার বিন্দু মাত্র ইচ্ছা হলেও আপনার মনে জাগে, বোধহয় আপনার আরেকবার চিন্তা করা উচিত যে আমার কি আরো সময় নেওয়া উচিত, নাকি এখনই কাজ শুরু করে দেওয়া উচিত। কারণ ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন আফটার 2019 ইলেকশন ইন কানাডা, রাইট? সো যদি আসলেই আপনি চান, এখন থেকে শুরু করুন। আর আমরা অবশ্যই একটা এপিসোড করব যেখানে আমরা চেষ্টা করব আপনারা কি করে কিক অফ করতে পারেন এই প্রসেস শুরু করার জন্য। বাট এখন একটুখানি না বললেই নয়, সেটা হচ্ছে খুব বেশি কিছু যে আপনার দরকার তা না, জাস্ট IELTS করুন, ECA-টা করুন, প্লাস আপনার প্রুফ অফ ফান্ড। এই 3টা জিনিস যখন আপনার রেডি থাকবে, বাকিটা শুধু সময়ের ব্যাপার, কিন্তু এই 3টা জিনিস রেডি না থাকলেই নয়, ঠিক আছে? আমার মনে হয় আমি চেষ্টা করেছি আমার সীমিত সাধ্যের ভিতরে, সীমিত জ্ঞানের ভিতরে বিষয়টা গুছিয়ে আনার। আজকে আর কথা বলছি না এই ব্যাপারে, আমার মনে হয় ইউ গাইস নো বেটার দ্যান মি। ভালো থাকবেন সবাই, বাই।